পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং শুরু আজ। আগস্টের মাঝামাঝি ৩০০ মেগাওয়াট মেলার আশা। সংকটের মধ্যে আশার আলো সৌর বিদ্যুৎ। গাইবান্ধায় দিনে ১২০০ মেগাওয়াট উৎপাদন। আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর বিশেষজ্ঞদের। ৪ মাস যেতে না যেতেই সম্মিলিত ইসলামী ব্যাংকে থাকতে চায় না এসআইবিএল। নতুন বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা। পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ। কৃষি ও হস্তশিল্পকে প্রবৃদ্ধির শক্তিতে পরিণত করতে চায় সরকার। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টে অর্থায়নের দায়িত্ব ব্যাংক খাতের। বিশ্ববাজারে পণ্য তুলে ধরার উদ্যোগ। এবং বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে চাপ, অনিশ্চয়তার হেনস্থায় বাড়ছে মৃত্যু। বছরে প্রাণ যাচ্ছে প্রায় ৮.৫ লাখ কর্মজীবীর। আইএলও এর গবেষণা, বৈশ্বিক জিডিপিতে ক্ষতি ১.৫%। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। নতুন মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিকেলে শুরু হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম। ঐতিহাসিক এই আয়োজনে থাকবেন মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের ডিজি ও আইএই এর প্রতিনিধি। ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর পর ধাপে ধাপে তা চালুর পথে এগোবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে লোডিং প্রক্রিয়া সফল হলে শুরু হবে বাণিজ্যিক উৎপাদনের ধাপ। ফারুক ভাই রবিনের রিপোর্ট। নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের গৌরবের সাক্ষী পাবনার রূপপুর। নির্মাণযজ্ঞের বহু স্তর পেরিয়ে অবশেষে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুত প্ল্যান্টটির প্রথম ইউনিট। বিকেলে শুরু হতে যাচ্ছে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম লোডিংয়ের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে পা রাখবে বাংলাদেশ। জ্বালানি লোডিং কার্যক্রম ও পরীক্ষামূলক কিছু ধাপ পেরিয়ে আগস্টের মাঝামাঝি রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশায় নীতি নির্ধারকরা। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে পুরোদমে উৎপাদনে আসতে পারে ১২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট। In between 15 and 21st of August এর মধ্যে আল্লাহ চাই তো আমরা 300 megawatt দিতে পারবো এবং another 2 months time we'll try to raise it to 500 megawatts and end December or first week of January 2027 এ আমরা 1000 plus megawatt আল্লাহ চাই তো ন্যাশনাল গ্রিডে দিব ইনশাআল্লাহ। 2 ইউনিট পুরোপুরি উৎপাদনে আসলে রূপপুর যোগান দেবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। নীতি নির্ধারকরা বলছেন প্রথম ইউনিটের পর পুরোদমে চলবে দ্বিতীয় ইউনিটকে উৎপাদনে আনার প্রক্রিয়া। সব মিলিয়ে 2027 সালে পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে রূপপুর, আশা নীতি নির্ধারকদের। যদি এটা আমরা 2400 মেগাওয়াট বলছি, বাট আমরা মনে হয় 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। আমরা ঠিক অ্যারাউন্ড 10% কভার করবো। এতে অলমোস্ট 2 কোটি লোকের সুবিধা দিতে পারবো, ডেটস দিতে পারবো আমরা। প্রথম ইউনিটে ফুয়েল লোডিং উপলক্ষে বিকেলে প্রকল্প এলাকায় থাকছে বিশেষ আয়োজন। এতে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিকাচেভ, আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইএই এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসেও ভিডিও বার্তা দেবেন গুরুত্বপূর্ণ এই মাইলফলক অর্জনের আনুষ্ঠানিকতায়। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে আছেন সহকর্মী সবুজ মোল্লা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, তুমি সামনে যাও তো। তুমি সামনে অতিথি চেয়ার বসবেন, তারপরে কিন্তু ধীরে ধীরে অতিথিদের বসার পরে উদ্বোধন কার্যক্রম শুরু করা হবে। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই, রূপপুর পারমাণবিক প্রকল্প হওয়ার আগে এলাকাটি ছিল আসলে ঝোড় জঙ্গল এবং ধানের মিল এলাকা। রূপপুর পারমাণবিক প্রকল্প হওয়ার পর থেকে এই এলাকা রাশিয়া, ইউক্রেন, কাজাখস্তানের নাগরিক মিলে সব প্রায় 5000 বিদেশি নাগরিকদের আনাগোনায় এই অঞ্চলটি কিন্তু একটা মিনি রাশিয়ায় পরিণত হয়েছে। আসলে বাংলাদেশের কয়েক হাজার নাগরিক করছেন 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, তবে 2 করে মোট 2400 মেগাওয়াট উৎপাদন করা
প্রথম ইউনিটের কাজের কিন্তু জ্বালানি ফুয়েল লোডিং যে কার্যক্রম, যে উৎপাদন যে কার্যক্রমটা, সেটা কিন্তু আজকে দুপুর না বিকালে কিন্তু কার্যক্রম উদ্বোধন করা হবে। আসলে এই কার্যক্রম উদ্বোধন করার পর মোট ৪৫ দিন সময় লাগবে, অর্থাৎ জ্বালানি তৈরি হতে ৪৫ দিন সময় লাগবে। এছাড়া জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের শুরুর দিকে কিন্তু এটি জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। জাতীয় গ্রিডে যুক্ত করা হলে এটি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সারা দেশে বিদ্যুৎ কিন্তু পৌঁছে দেওয়া হবে। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য দেখতে পাচ্ছি, বিদ্যুতের এই পারমাণবিক প্রকল্পের কার্যক্রম সফল হলে কিন্তু বিদ্যুতের ঘাটতি কমানো যাবে, আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমানো যাবে, পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, দেশের শিল্প ও অর্থনীতিতে কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়বে। আসলে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। আজ কিন্তু বাংলাদেশের একমাত্র রূপপুর পারমাণবিক প্রকল্পের ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। এতে কিন্তু বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। স্থানীয়দের মাঝে কিন্তু আনন্দ উল্লাস কিন্তু ব্যাপকভাবে দেখতে পাচ্ছি আমরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়। সরাসরি সংযোগের শুরুর দিকটায় কিছুটা শব্দ শুনতে না পাওয়ায় দুঃখ প্রকাশ করছি। বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের বিদ্যুৎ খাতে আশার প্রদীপ জ্বালিয়েছে গাইবান্ধার তিস্তাপাড়ের সৌরবিদ্যুৎ। তেল, গ্যাস বা কয়লা ছাড়াই দৈনিক উৎপাদন হচ্ছে ১০০০ থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সূর্যের আলো থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গাইবান্ধার সুন্দরগঞ্জে গড়ে উঠেছে ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিস্তা সোলার লিমিটেড। দুর্গম জনপদের বালুচর থেকে দৈনিক ১০০০ থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গত ৩ বছরে সোয়া ১০ লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি, যার বাজার মূল্য প্রায় ১০০০ কোটি টাকা। অথচ ডিজেল ব্যবহার করে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে ব্যয় করতে হয় প্রায় ৩ গুণ। ইনিশিয়াল কস্ট যদিও বেশি, বাট মেনটেন্যান্স কস্ট অনেক কম। আমরা এখান থেকে কোনো কিছু জ্বালানি ছাড়াই আমরা শুধুমাত্র সূর্যের আলো থেকেই আমরা বিদ্যুৎ জেনারেশন করতে পারতেছি। বড় মাঝারি সেতু ও রেলপথের দুধারে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্টেশনে যে সমস্ত জায়গায় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সে সমস্ত জায়গায় আমরা সোলার ব্যবহার করতে পারি, হাটে বাজারে আমরা ব্যবহার করতে পারি। বেসরকারি সংগঠন ডপসের তথ্য বলছে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে বছরে ২৬,৫১৪ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এমন প্লান্ট আরও গড়ে তোলা সম্ভব হলে দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে সৌরবিদ্যুৎ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এবার বন্দর বাণিজ্যের খবর। দিনে দিনে স্থবির হয়ে পড়ছে হিলি স্থল বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবিরতা বিরাজ করছে। যে বন্দরে এর আগে প্রতিদিন ১ থেকে ১৫০ পণ্যবাহী ট্রাক প্রবেশ করত, সেটা বর্তমানে গতকালকেও আমদানিটা এমন পরিমাণ দাঁড়িয়েছে ২৯ ট্রাক আমদানি হয়েছে। আমি আপনাকে পুরা বন্দরে যদি একটু ঘুরে দেখাই, পুরা বন্দরে বর্তমানে ৫ থেকে ৭টি গাড়ি দাঁড়িয়ে আছে। তাছাড়া পুরা বন্দরটা একদম ফুল স্থবিরতা বিরাজ করছে। যে বন্দরে এর আগেও আমরা দেখেছি যে প্রতিদিন সকাল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা আমদানিকৃত পণ্য লোড আনলোড কেনা বেচা থেকে শ্রমিক ব্যবসায়ীদের মধ্যে একটা বেশ কর্মচাঞ্চল্যতা আমরা লক্ষ্য করেছি। বর্তমানে সে বন্দরটা পুরোটা স্থবিরতা বিরাজ করছে। শ্রমিক যারা আছে তারা বসে অলস সময় পার করছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে এমনিতেই তো আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা কম, তারপরেও যে ভারতে যেহেতু বিধানসভা নির্বাচন হচ্ছে তারও একটা প্রভাব রয়েছে। আর বিশেষ করে ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে, আমরা ব্যবসায়ীদের জানবার চেষ্টা করেছিলাম যে ব্যবসা বাণিজ্য এতটা স্থবিরতার কারণ কি। তারা বলছেন যে পণ্য আমদানি করার পরে এখানে আসার পরে পণ্যের যে দাম সেটা কিন্তু তারা সামঞ্জস্য করতে পারছেন না, বরঞ্চ ভারত থেকে আনার পরে এখানে কম দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। তাছাড়া আর একটা বিষয় যে পণ্য আনার পরে এখানে যে পণ্যগুলো, বিশেষ করে এখানে যদি কোনো পণ্য কাঁচা পণ্য যদি ১-১৫০ কেজি বেশি হয়, সেক্ষেত্রে কাস্টমসের যে নিয়ম তারা জানিয়েছেন এই পণ্যের প্রতিটা বিল অফ
ইন্ডিয়াদেরকে রংপুর কমিশনারে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে একটা যে সময় কালক্ষেপণ হবে, পণ্য নষ্ট সংখ্যা রয়েছে, যে কারণেই কিন্তু আমদানিকারকরা এই স্থলবন্দর হিলি থেকে ব্যবসা বাণিজ্য তারা গুটিয়ে নিয়ে সোরা মসজিদ বা অন্য স্থলবন্দরে চলে যাচ্ছে। হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য স্থবিরতা নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। 4 মাস যেতে না যেতেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে আবেদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক সময় সংবাদকে জানান, নতুন বিনিয়োগকারী থাকায় লাভজনক করার আশা করছেন তারা। তবে আর্থিক খাতের চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। সম্মিলিত ইসলামী ব্যাংকের 4 মাস হতেই প্রথমবারের মতো পৃথক হওয়ার আবেদন করল সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকরা। সম্প্রতি সংসদে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার পর 18 ক অনুযায়ী পুরনো পরিচালকরা ব্যাংক পরিচালনায় ফিরতে পারবেন এমন ধারা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেন সাবেক উদ্যোক্তা পরিচালক সহ 5 পরিচালক। আবেদনে বলা হয় 2017 সাল থেকে এস আলম কর্তৃক দখল হওয়ার পূর্ব পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংক 2007 থেকে টানা 10 বছর 11 থেকে 20% পর্যন্ত লভ্যাংশ দেওয়ার সক্ষমতা দেখিয়েছে। ব্যাংকটির লাখ লাখ আমানতকারী ও সাধারণ বিনিয়োগকারীর স্বার্থে এই আবেদনে ব্যাংকটিতে নতুন বিনিয়োগকারী ফেরানো, ঝুঁকি কমাতে সক্ষমতা তৈরি ও সুশাসন নিশ্চিত সহ 9টি পরিকল্পনা সংযুক্ত করা হয়। এখন আমরা যদি আইডিবিতে যাই, আমি টাকা পাবো, নন ব্যাংকের কাছে গেলে আমি টাকা পাবো, আমি যদি অন্যান্য যে কোনো গ্রুপের কাছে আমি গেলে আমি এখন টাকা পাবো। টাকা তো আমার অভাব না। এগুলি আমরা বাংলাদেশের সহযোগিতা আমরা চাই, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সহযোগিতা করুক। অন্যদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, টাকা ছাপিয়ে সহযোগিতা নয়, বরং দুর্বল ব্যাংকগুলোর সক্ষমতা চুলচেরা বিশ্লেষণ মুক্তির উপায় হতে পারে। সরকারের এখান থেকে ফিরে আসার, পিছিয়ে আসার খুব বেশি সুযোগ আমি দেখি না। কারণটা হচ্ছে এই সমস্ত ব্যাংকে যদি তাদের নিজেদের কাছে ছেড়ে দেওয়া হয়, তারা ইতিমধ্যে সরকারি কোষাগার থেকে যে পরিমাণ অর্থ নিয়েছে, এই অর্থ আমার কাছে মনে হয় না যে আগামী 100 বছরেও তারা প্রফিট করে এই টাকাটা ফেরত দিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের অডিটে দেখা যায় 2023 সালের শেষে ব্যাংকটির প্রকৃত খেলাপি ঋণ ছিল 9,568 কোটি টাকা, যার বেশিরভাগের তথ্যই গোপন করা হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কৃষি আর হস্তশিল্পের সম্ভারকে এবার প্রবৃদ্ধি ধরে রাখার শক্তিতে পরিণত করতে চায় সরকার। ফলে সরকারের ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট পরিকল্পনা বাস্তবায়নে ব্যাংকগুলো নিচ্ছে স্থানীয় পণ্য উৎপাদনে অর্থায়ন ও বাজারজাত করার গুরু দায়িত্ব, যা ক্রান্তিকালে বৃহৎ অর্থনীতিতে অক্সিজেন যোগানের একমাত্র ভরসা। সেলিয়া সুলতানার আরও একটি রিপোর্ট। রবীন্দ্রচন্দ্র সরকারের আঙুলের ভাজে ভাজে সাজানো 40 বছরের স্মৃতি থেকে আমার বয়স যে সময় 12 বছর হয়েছে, সেই সময় থেকে আমি কাজ করা শুরু করছি। সে স্মৃতির পথ ধরে হাঁটতে হাঁটতে ধীরেনচন্দ্র সরকারের বাড়িটা কিছুটা দূর। আগে প্রতিবেশীর মতো সহশিল্পীকে পাওয়া যেত ঘরের উঠোনে, এখন মাঠ পেরোতে হয়, কারণ 5 ঘন্টার কাজের মূল্য 50 টাকা। ফলে ধীরেনের পরের প্রজন্ম আর বাবার পেশায় পা বাড়ায়নি। বিক্রি করলে এখন মাত্র 50 টাকা। খুব কষ্টভাবে চলতে হয়। মানিকগঞ্জের ঘিওরের গ্রামে গ্রামে বাঁশ বেতের শিল্প। শ্রীবাড়ি, ঋষিপাড়ার বেতে তৈরি পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে এখন 8টি দেশে রপ্তানি হয়। সাটুরিয়ায় তাঁতের শাড়ি, লুঙ্গি, সিল্ক, ইন্ডি সিল্ক আর মন ভরানো মনপুরা। ঘরের দুয়ারে নকশি কাঁথার ফোড় আর বিরুরিয়ার শঙ্খশিল্প। হরিরামপুরের ঝিটকার গাছিদের হাজারি গুড়ের সুগন্ধ এখানে অপ্রতিম। এমন দেশের আনাচে কানাচে ধানের মাঠ ছাড়াও কৃষকের ছোট উঠোন বড় অর্থনীতিতে অক্সিজেনের যোগানের এখন একমাত্র ভরসা। এই লোকগুলোকে আমরা কিভাবে সাপোর্ট দেবো? এদেরকে তো সবসময় বঞ্চিত করা হয়েছে, অর্থনৈতিক প্রোগ্রামে কোনো সময় আসেনি, কিন্তু এদেরকে সমর্থন দিলে এদের প্রোডাক্টগুলোর দামও বেড়ে যাবে। বাংলাদেশের শৌখিন শিল্পের চাহিদা রয়েছে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের বাজারে। 2022 থেকে 23 অর্থ বছরে 29.75 মিলিয়ন মার্কিন ডলারের হস্তশিল্প রপ্তানি করেছে বাংলাদেশ। করোনাকালে যখন সব স্থবির, তখন রপ্তানির 50%ই ছিল হস্তশিল্প। অথচ সরকার ঘোষিত প্রণোদনা সুবিধায় অবহেলিত এ খাতের মানুষ। তবে এবার নিজেদের টিকিয়ে রাখতে গ্রামগঞ্জের বিশেষ ও বৈচিত্র্যপূর্ণ শিল্প ও পণ্য বিশ্ববাজারে তুলে ধরার দায়িত্ব নিচ্ছে ব্যাংকগুলো। এক ধরনের অভিভাবকত্ব নিয়ে ওখানে কি করে ওই পার্টিকুলার পণ্যের যে উদ্যোক্তা
বা উৎপাদক তাদের কাছে যেন আমরা ব্যাংকিং সুবিধাগুলো দিতে পারি, যাতে তারা গ্লোবাল মার্কেটেও ঢুকতে পারে, লোকাল বড় মার্কেটেও ঢুকতে পারে। বিপণনের যে প্রসেস আছে সেখানেও অর্থায়ন করা হবে এবং ভ্যালু চেইন ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য অর্থায়ন করা হবে। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলটাকে আমরা ব্যবহার করব, এর মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির সাথে যাতে এই প্রোডাক্টগুলো সম্পৃক্ত হয়। মানিকগঞ্জের ঘিওরের প্রতিটি ঘরেই একসময় শিল্পী ছিল। এই মুহূর্তে মাত্র 20%-এরও কম শিল্পী নিজেদের স্থানীয় যে শিল্প সেটিকে টিকিয়ে রেখেছে। সরকারের ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট অর্থাৎ একটি গ্রাম একটি পণ্য প্রকল্প যদি বাস্তবায়ন এবং সফল হয়, সেক্ষেত্রে শুধুমাত্র স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি অথবা অর্থনৈতিক গতিশীলতাই আসবে না, একই সঙ্গে শিল্প এবং শিল্পীও বাঁচবে। পাশাপাশি পরিচিতি পাবে নতুন করে গ্রামগুলো। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ। রাজধানীর কাকরাইলে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এরাও পলিটিক হয়ে উঠছে, এটাও কিন্তু আমরা আমাদের একটা সরকারের উচিত হবে, আমাদের উচিত হবে যারাই আমরা গভর্নমেন্টে আসি এই বিষয়গুলোকে খুব গভীরভাবে নিরীক্ষণ করা, দৃষ্টি দেওয়া, যাতে করে আমরা এই বিষয়গুলোর সমাধান করতে পারি। আমি খুব আশাবাদী, আমি বরাবরই আশাবাদী মানুষ। বাংলাদেশের মানুষই সমস্ত পরিবর্তন আনে, এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে, এই চেঞ্জ আমাদেরকে আনতে হবে। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তাভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। লেট আস ট্রাই যে আমরা কীভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে রাখবো। আমার ঢাকা শহরের পাশে আগে অনেক নদী ছিল, ওয়াটার ক্যাচমেন্ট ছিল, আপনি অত দূর যাওয়ার দরকার নেই। আপনার এই যে হাতির ঝিল, এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়েই তো আপনি ঢাকা শহরের অনেকটা কাভার করতে পারবেন। এটা আমার বিশ্বাস, আমার মনে হয় আপনারাও এটাও চিন্তা করতে পারেন। দ্বিতীয়ত আপনার আমাদের এই যে আপনার পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানি জমে সবসময় থাকছে, ক্যাচমেন্টটা থাকছে। এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্যে আমরা যদি সেই প্রজেক্টে যাই এবং সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হব বলে আমি মনে করি। একই থেকে পূর্ব দিকে তাই আমরা যখন ছোট ছিলাম এবং যখন ঢাকা কলেজে পড়তাম, আমরা চলে আসতাম মাঝে মাঝেই বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গা ছিল তখন আমাদের একটা মানে বলতে পারি বিনোদনের জায়গা, স্বচ্ছ পানি, নৌকায় আমরা এই পার থেকে ওই পারে যেতাম, নৌকায় আসতাম, পানি খেতেও কোনো অসুবিধা ছিল না। আর সেই পানির কাছেই এখন যাওয়া যায় না। রাজধানীর কাকরাইলে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দিনাজপুরে বৈরী আবহাওয়ায় লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাগানীরা। বিস্তারিত জানাতে মাসিমপুর লিচু বাগানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙের লিচু। মূলত এই লিচুটির রং আসতে আপনার 25 থেকে 30 দিন সময় লাগবে। দিনাজপুরে মাদ্রাজি, হাড়িয়া, বেদানা, চায়না এবং আপনার বোম্বাই লিচু এখানে উৎপাদন হয়। বলতে পারি যে এইবার লিচুর ফলন কিছুটা হলে বিপর্যয়ের কথা বলেছেন বাগান মালিক এবং কৃষকরা। বিশেষ করে অসময়ে বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির কারণে অনেক জায়গায় কিন্তু লিচুর ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং এই যে লিচুটা অবশিষ্ট আছে সেটাকে রক্ষার জন্য তারা দিনরাত এখানে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ক্ষতি কাটতে উঠতে বাগান যে মালিক আমরা দেখছি যে এখানে তারা বলছেন যে গড়ায় তারা গোবর দিচ্ছেন, কীটনাশক স্প্রে করছেন এবং তারা তাদের যে পরিচর্যায় সেগুলো কিন্তু তারা আপনার করেই চলেছেন। এই লিচুর যে দিনাজপুর এবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলেছেন যে 13টি উপজেলায় এবার 5,680 হেক্টর জমিতে আপনার লিচুর আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। তারা আরেকটি বিষয় বলেছেন যে লিচুর মৌসুমে প্রায় 600 থেকে 650 কোটি টাকার কিন্তু লেনদেন হয়। তবে বাগান মালিক এবং কৃষকরা দুশ্চিন্তায় আছেন এই কারণেই এই লিচুর যারা বিপণন, যেহেতু লিচু বিশেষ করে
বেদানা এবং চায়না 3 লিচুর যে আপনার উৎপাদন, সেটি কিন্তু তারা বলছেন যে কিছুটা হলেও এবার কম হয়ে 30 থেকে 40% কম হওয়ার আশঙ্কা তারা করছেন। এবং তারা বলছেন যে এই লিচুর রক্ষার জন্য তারা এখন আপনার পরিচর্যার ব্যস্ত রয়েছেন। তো দিনাজপুরে এই লিচু খ্যাত জায়গায় এবার বিপণনের জন্য তারা বাগান মালিকরা বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। 35 টন 30 এপ্রিলের মধ্যে আরও ডিজেল আসবে 1,80,000 মেট্রিক টন, অকটেন 16,000 মেট্রিক টন, পেট্রোল 2,000 মেট্রিক টন। আমি আবারও এই সংখ্যাগুলো পড়ি, এগুলো আমাদের জনগণকে নিশ্চয়ই আস্থা সৃষ্টিতে সাহায্য করবে। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন। সাথে একটু যোগ করি, 30 এপ্রিলের মধ্যে আসবে আরও 1,80,000 মেট্রিক টন। অকটেন এই মুহূর্তে মজুদ আছে 44,483 মেট্রিক টন। আরও আসছে 30 তারিখের মধ্যে, অল্প কয়েকদিনের সময় বাকি, 16,000 মেট্রিক টন। পেট্রোল 19,003 টন আছে, পেট্রোল 2,000 মেট্রিক টন আসছে আরও। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পে যে ভিড় ছিল এটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন করে থাকবে না। আর এর মধ্যে অভিযান চলছে। আমরা প্রায় যে কথাটা বলছিলাম যে যথেষ্ট পরিমাণ জ্বালানি মানুষ তার ঘরে মজুদ করছেন। আমি সবসময় যে খুবই ইভিল ইন্টেনশনে সবাই করছেন তা না, সবাই যে ব্যবসার জন্য করছেন তা না। আমি ব্যক্তিগতভাবেও দু একজনকে চিনি যারা এই শঙ্কা বোধ করেন আদৌ কখনো তেল পাবো কিনা, সুতরাং তারা তেল নিজের জন্যই সংরক্ষণ করছেন। বিশেষ করে বাইকার আছেন, আমি আবারও বলছি, বিশেষ করে যাদের সাথে সরাসরি তাদের জীবিকা জড়িত, যারা রাইড শেয়ারিং করেন, তারা খুবই শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপরে দাঁড়িয়ে এটা করেন না, তাদের টেনশন আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটাও সংকট তৈরি করেছে। আমরা আশা করি এটা ঠিক হয়ে যাবে। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নব উদ্দীপনায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে কলাবন্তী একাডেমির ৮ম যৌথ চিত্রকলা প্রদর্শনী। এতে শিশু, নবীন সহ একাডেমির ৬২ জন শিল্পীর ১.৫ শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে। নির্মল প্রকৃতি, গ্রামের দৃশ্য কিংবা রং নিয়ে সৃজনশীলতা, এমন নানা চিন্তা ক্যানভাসে তুলে এনেছেন একদল শিশু, কিশোর ও তরুণ। কারো ক্যানভাসে ভেসে উঠেছে চিরাচরিত দৃশ্য, কেউ বা তুলে ধরেছেন জীবনাচরণ, যেখানে রয়েছে রঙের নানা মিশ্রণ ও আলো ছায়ার খেলা। মনোমুগ্ধকর এসব ছবি নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে কলাবন্তী একাডেমির ৮ম যৌথ চিত্রকলা প্রদর্শনী। আমার এক্সিবিশনে আজকে 4টা ছবি আছে। আমি সাধারণত ময়ূর, হাতি এই ধরনের জিনিস মানে আঁকাগুলো বেশি পছন্দ করি। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সোমবার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজের বিশিষ্টজনেরা। প্রথাগত শিক্ষাটা বাদ দিয়ে একাডেমিক অর্থাৎ ব্যাকরণিক শিক্ষাটাকেই প্রাধান্য দিই। ছবির কোনো মূল্য নেই, ছবির মূল্য আপেক্ষিক। এটাকে কারো দৃষ্টিতে এটা কোটি কোটি টাকা, আবার কারো দৃষ্টিতে ওটা কিছুই না। 3 দিন ব্যাপী এই চিত্রকলা প্রদর্শনী প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে চাপ, অনিশ্চয়তা ও হেনস্থার শিকার হয়ে প্রতি বছর ঝরে যাচ্ছে অন্তত 8,40,000 কর্মজীবীর প্রাণ। এতে বছরে প্রায় 1.5% প্রবৃদ্ধি হারাচ্ছে বৈশ্বিক জিডিপি। এ তথ্য উঠেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর গবেষণা প্রতিবেদনে। অফিসের বাড়তি কাজের চাপে কেবল ক্লান্তি নাকি অবধারিত মৃত্যু? ILOর সাম্প্রতিক প্রতিবেদন বলছে কর্মক্ষেত্রে মানসিক ও সামাজিক চাপের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে মারা যাচ্ছেন অন্তত 8,40,000 মানুষ। অসুস্থতা, অক্ষমতা বা অকাল মৃত্যুর কারণে প্রতি বছর হারিয়ে যাচ্ছে সুস্থ জীবনের প্রায় 4.5 কোটি দিন, যা আধুনিক বিশ্বের শ্রমবাজারের জন্য এক অশনি সংকেত। দ্য সাইকোসোশ্যাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট
গ্লোবাল ডেভেলপমেন্টস অ্যান্ড পাথওয়েজ ফর অ্যাকশন শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির অনিশ্চয়তা আর কর্মস্থলে হয়রানি এই সবই মূলত এই মৃত্যুর নেপথ্যের কারণ। আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা রিমোট ওয়ার্কের মতো কর্মপদ্ধতি এই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে। আইএলওর মতে কেবল মৃত্যুর মিছিলই নয়, এই সংকটের কারণে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ছে বিশ্ব অর্থনীতি। বছরে 1.37% সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলে ধারণা সংস্থাটির। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং শুরু আজ। আগস্টের মাঝামাঝি 300 মেগাওয়াট মেলার আশা। 4 মাস যেতে না যেতেই সম্মিলিত ইসলামী ব্যাংকে থাকতে চায় না SIBL। নতুন বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা, পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ। এবং কৃষি ও হস্তশিল্পকে প্রবৃদ্ধির শক্তিতে পরিণত করতে চায় সরকার। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টে অর্থায়নের দায়িত্ব ব্যাংক খাতের। বিশ্ববাজারে পণ্য তুলে ধরার উদ্যোগ। এই ছিল এ সময়ের বাণিজ্যের পর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ যশোয়া। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।